আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের মিটিং খুব দ্রুতই শুরু হবে। আমাদের স্পিকার আর অল্প কিছুক্ষণের মধ্যে জয়েন দিবে। আপনারা সবাই নিজেদের ব্যাচের গ্রুপে একটু রিমাইন্ডার দিয়ে দিন। আপনাদের বন্ধুরা যাতে সেশনটিতে জয়েন করতে পারে। এতটুকুই। Assalamu alaikum and very good everyone to everyone. ইসি ক্লাব অফ এইচএসটিউ কর্তৃক আয়োজিত ক্যারিয়ার টক আমাদের সেশনে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের স্পিকার, আমাদেরই ডিপার্টমেন্টের একজন অ্যালামনাই ফেরদৌস বিন ইসমাইল বিশাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি বর্তমানে জার্মানিতে ওনার হায়ার স্টাডিজে অধ্যয়নরত আছেন। তো ভাইকে অনেক ওয়েলকাম। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেশনটি শুরু করব। আমার মনে হয় পার্টিসিপেন্টরা অলরেডি অংশগ্রহণ করে ফেলছে। তো আমি বিশাল ভাইকে অনুরোধ করব সেশনটি শুরু করার জন্য। আচ্ছা, তো সবাইকে আসসালামু আলাইকুম বলে আমি সেশনটা শুরু করতেছি আজকে। তো যতটুকু আমি জানি, অ্যাকচুয়ালি আমাকে বলা হয়েছিল হায়ার স্টাডিজ সম্পর্কে যতটুকু তথ্য দিলে সবার সুবিধা হয় ততটুকু বলার জন্য। এখন এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, তবে সবার পার্সপেক্টিভ, চাহিদা বা ইচ্ছা অনেক কিছুর উপরে জিনিসগুলা ক্লাসিফাই হয়ে যায় আর কি। এখন হায়ার স্টাডিজ জিনিসটাকে ব্যক্তিগতভাবে আমি যখন আমার দিক থেকে দেখি, আমি অ্যাকচুয়ালি লাইক মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, অ্যাকচুয়ালি সবাই কিন্তু দেখা যায় যে মাস্টার্স বলো অথবা পিএইচডি বলো, সবাই দেশের বাইরেই করতে চায়। দেশে করে, অনেকেই করে, বাট যখন হায়ার স্টাডিজ এর কথা উঠে বাইরে যাওয়া হয়। সো যদি আমি বাইরের প্রেক্ষাপটটাকে একটু ডিভাইড করি, অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখি, একটা হচ্ছে ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে তোমার হচ্ছে এশিয়ার যে কান্ট্রিগুলা তোমরা বলতে পারো হচ্ছে কোরিয়া, জাপান, চায়না, বা এই সাইডের যেগুলা ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো থাকে অ্যাকচুয়ালি। এখন এখানে বলতে গেলে, এখন যদি আমি তিনটা ভাগে ভাগ করি, এখন সবার আগে প্রশ্ন আসে যে ভাইয়া, যে আমার কোন জায়গায় যাওয়া উচিত, কোনটা আমার জন্য বেটার হবে, কোথায় অপরচুনিটিস ভালো, এই জিনিসগুলো যখন থাকে, এটাকেও অ্যাকচুয়ালি আমি আরেকটু ক্লাসিফাই করি। যেমন যখন কেউ তোমার ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়া এই রিজিয়নটাতে যাইতে চায়, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর কি। সো স্কলারশিপ ছাড়া অ্যাকচুয়ালি আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না। সো আমরা সবাই ফান্ডিং খুঁজি অ্যাকচুয়ালি। ফান্ডিং খোঁজার ক্ষেত্রে সব থেকে বড় যে জিনিসটা, ওই দেশগুলোতে যখন ফান্ডিং খোঁজা লাগে, তো
কিছু কিছু জিনিস লক্ষ্য রাখা লাগে, যেমন হচ্ছে প্রফেসর ম্যানেজ করা লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রফেসর ম্যানেজ করা লাগে। সো প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসরের সাথে তোমাদের যে কাজগুলা সেগুলো অ্যালাইন করে কি করে না, বা প্রফেসরকে মেইল দিলে যথার্থ রিপ্লাই পাওয়া যায় কি যায় না, অনেক কিছুর উপরই ওই জিনিসটা ডিপেন্ড করে। বাট তুমি যদি অন্য দিক থেকে দেখো ইউরোপের ক্ষেত্রে, ইউরোপের বিষয়টা হচ্ছে কি যে ইউরোপের বিষয়টা হচ্ছে তোমার লাইক এদের মানে ম্যাক্সিমাম অনেক স্কলারশিপ অ্যাভেলেবল থাকে। যেমন নট অনলি ব্যাকগ্রাউন্ড, আহ, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে আলাদা স্কলারশিপ থাকে, ধর্মের ক্ষেত্রে আলাদা স্কলারশিপ থাকে। এছাড়াও এখন তো মানে খুব যেটা ভালো চলে আর কি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইরাসমাস মুন্ডুস চলে। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাস থেকে রিসেন্টলি অনেকজন গেছে আর কি, যতটুকু আমি দেখছি। বিট ডিফিকাল্ট এই জন্য যে কারণ 4টা সেমিস্টার মাস্টার্স এর ক্ষেত্রে 4টা বিভিন্ন কান্ট্রিতে হয়। সো মানুষ যদি চিন্তা করে যে হ্যাঁ আমি অনেকগুলো দেশ ঘুরতে পারবো, থাকতে পারবো, দেন দ্যাটস এ গুড থিং। বাট যখন অ্যাকচুয়ালি একজনকার মাথায় সেটেলমেন্টের চিন্তা আসে, দেন ওটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওই জেনারেলি সেমিস্টার গুলো হয় কি 4 মাসের সেমিস্টার হয়, 1.5 মাসের পরীক্ষা হয়, আর ওই মাস্টার 15 দিন হচ্ছে মুভ ইন মুভ আউট করতে লাগে। সো ইউরোপের যে কোনো জায়গায় মানে হঠাৎ করে যায় একটা বাসা পাওয়া বা ওই এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করা এটা কিন্তু চারটিখানি কথা না। সো এটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। বাট ওদের স্কলারশিপ অনেক থাকে। যেমন আমি যদি ইউরোপের ক্ষেত্রে বলি তোমার যেমন জার্মানি আর আমি যখন আসছি অ্যাকচুয়ালি জার্মানি আর নরওয়ে হচ্ছে এমন দুটো দেশ, সেটা হচ্ছে যাদের কোনো টিউশন ফি থাকে না। এটা টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। আর এছাড়াও যদি আমি বলি জার্মানি আর নরওয়ে ছাড়াও, যেমন তুমি যদি হচ্ছে লাইক ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে চিন্তা করো, যেমন হচ্ছে তোমার চেক রিপাবলিক বলো, পোল্যান্ড বলো, আহ, যেমন হচ্ছে তোমার সুইডেনের একটা অনেক বিখ্যাত স্কলারশিপ আছে, এটা হচ্ছে এসআই স্কলারশিপ। এটা আমি অনেকেই অনেক জুনিয়র হয়তো চিন্তা পাবো না। আমার এক পরিচিত ক্যাম্পাসের বড় ভাই নিলয় ভাই ছিল এগ্রিকালচারে, উনি এসআই স্কলারশিপে সুইডেনে গেছিল। সো এই কান্ট্রিগুলোতে হয় কি তোমার যে মানে পড়ালেখার কস্ট অনেক কম জেনারেলি। এখন যদি আমি ধরলাম যে আমি ফান্ডিং পাই নাই, আমি স্কলারশিপ পাই নাই, প্রফেসর ম্যানেজ যেহেতু করতে লাগে না এখানে, সো কিছুই পাই নাই। তো সেই ক্ষেত্রে এটা একটা অপশন হতে পারে, কারণ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার যে রিজিয়নটা, ওই রিজিয়নটাতে হয় কি যে প্রতি সেমিস্টারে অলমোস্ট খরচ পড়ে যতটুকু আমি যদি আমার নলেজে বলি, যে পড়ালেখার খরচ পড়ে হচ্ছে তোমার $10,000 থেকে $12,000। অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি বাংলা টাকায় কনভার্ট করো, এটা প্রায় 15 লাখ টাকার মতো পড়ে যায় আর কি প্রতি সেমিস্টারে পড়ে। সেখানে যদি তুমি ইউরোপের এই জায়গাটাতে চিন্তা করো, এই ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলা, সেটাতে দেখা যায় যে হার্ডলি তোমার 1,500 ইউরো। সো এটা 2 লাখ, 2 লাখ, 2 লাখই পরে আর কি, জাস্ট অনলি পড়ালেখা। সো এখানে একটা হিউজ ডিফারেন্স, এবং এটা কম্পারেটিভলি যদিও আমি এফোর্ডেবল বলবো না, বাট নাইমামার থেকে কানামা ভালো, এই অপশনটা মানে অনেকেই এক্সপ্লোর করে। এবং আমি রিসেন্টলি দেখছি আমাদের হাইজারেস থেকে অনেকে কিন্তু এই রিজিয়নে আসছে। সো এটা ট্রাই করা যাইতে পারে। এছাড়াও যদি আরো একটু দেখা যায় যে ইটালিয়ান বা স্প্যানিশ কান্ট্রি গুলা অনেক স্কলারশিপ দেয়। এবং আমি আরেকটা মনে আছে, আমি আমি ফিনল্যান্ডের এক ইউনিভার্সিটি, তাম্পেরে ইউনিভার্সিটি বলে, এটা খুবই বিখ্যাত একটা ইউনিভার্সিটি, স্পেশালি কমিউনিকেশন টেকনোলজির উপর। যারা হচ্ছে তোমাদের এখনো সম্ভবত মেজর হয় নাই, বা যখন একটা মেজর ঠিক হবে তখন হয়তো তোমরা দেখবা যে যেরকম আমার মেজর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। সো আমার ডিজিটাল কমিউনিকেশনের জন্য তাম্পেরে ওয়ান অফ দ্য বেস্ট। সো আমার তাম্পেরেতে 100% স্কলারশিপ হয়েছিল। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, অনেক অপরচুনিটিস থাকে, তোমাকে এগুলো এক্সপ্লোর করতে হবে। সো এটা হচ্ছে ইউরোপিয়ান একটা জিনিস আর কি, যে ইউরোপিয়ানে স্কলারশিপ অনেক থাকে প্রফেসর ছাড়া সেন্ট্রালি। জাস্ট তোমাকে স্কলারশিপ গুলো সম্পর্কে জানতে হবে, কখন কোনটা ডেডলাইন হয়, কোন দেশে ভালো। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, এখন ইউরোপের ক্ষেত্রে হয় কি, আমরা যখন হায়ার স্টাডিজের কথা চিন্তা করি, যেমন মানে আমরা মেইনলি যখন দেখি তখন জার্মানি দেখি, এটা বাস্তব কথা। এছাড়া খুব কম মানুষ তোমার নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক বলো, সুইডেন বলো, এগুলা দেখে। বাট এছাড়াও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমানে এখন মোট 27টা কান্ট্রি আছে। এখন অনেকে দেখো তোমার নাম শুনো, ইস্টোনিয়া, হাঙ্গরি। আর এই দেশগুলো না অনেকে শুনে হয়তো একচুয়ালি বলতে পারে এই দেশগুলোতে যাব কেমন হবে না হবে। ইভেন তোমার ইতালি, স্পেনের কথা অনেকে একচুয়ালি একটু নেগেটিভলি দেখে, কারণ অনেস্টলি বলতে গেলে ইটালি আর স্পেনে যখন কোনো বাঙালি আসে, সো
ওটা অ্যাকচুয়ালি ধরে নেওয়া হয় আমাদের সমাজতান্ত্রিক ভাবেই যে আমরা অ্যাকচুয়ালি এখানে পার্ট টাইম অর্জন করতেই আসে, এবং এটা বাস্তব কথা, এটা আহামরি কোনো মিথ্যা কথা না, তারা সেটাই করে। বাট স্টুডেন্ট হিসাবেও যে আসা যায়, পার্সপেক্টিভ গুলো অনেকটা এখন চেঞ্জ হয়েছে এবং এটা চেঞ্জ করতে হবে, এটা বাস্তব কথা। আমার ব্যক্তিগতভাবে মনে করি, আমার সাজেশন অনুযায়ী যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ২৭টা দেশ এক্সিস্ট করে, ২৭টা দেশের মধ্যে কেউ যদি একটা কান্ট্রিতে লাইক ঢুকতে পারে, দেন হচ্ছে ইজিলি সে মুভ করতে পারবে। এবং যেমন আমার দেখা লাইক যে এখন ছেলেপেলেরা আসতেছে, যেমন হচ্ছে আমার এক ফ্রেন্ডের ওয়াইফ, ও হচ্ছে তোমার ও আসছে হচ্ছে আলবেনিয়াতে। ও আলবেনিয়াতে আসছে, আলবেনিয়াতে একটা সেমিস্টার করছে সে কোনো একটা ইউনিভার্সিটিতে, করার পর সে জার্মানিতে মুভ করছে। সো সে, কারণ ওর হাজবেন্ড থাকে, দ্যাটস ওয়াই সে জার্মানিতে মুভ করছে। বাট অ্যাজ এ কান্ট্রি আলবেনিয়াও যে খারাপ, বিষয়টা তেমন না। সো ইট ডিপেন্ডস। এখন এটা গেল হচ্ছে তোমার ২ নাম্বার স্টেপ, যে ইউরোপের সুবিধা অসুবিধা। সুবিধা অসুবিধা বলতে হচ্ছে তোমার স্কলারশিপের যে বিষয়টা, এটা হচ্ছে পুরা সেন্ট্রালি স্কলারশিপ, সেন্ট্রালি অ্যাডমিশন। এদের এখানে কোনো প্রফেসরকে তুমি মেইল দিবা, লিখবা, প্রফেসরের সাথে তোমার কোর্স অ্যালাইন হবে, এমন কোনো ঝামেলা নাই। তারা অ্যাকচুয়ালি তোমার ট্রান্সক্রিপ্ট, লাইক হাবিব রবির যে ট্রান্সক্রিপ্ট, আমার সময় সেটাই হয়েছিল, হাবিব রবির ট্রান্সক্রিপ্ট কম্পারেটিভলি অ্যাকচুয়ালি ম্যাচ করার চেষ্টা করে, এবং তারা দেখে যে অ্যাকচুয়ালি আমাদের মাস্টার্সের বা পিএইচডির জন্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে এর সাথে হচ্ছে ফ্যাক্ট করে কিনা। আর থার্ডলি যখন আমি বলি যে হচ্ছে এশিয়ান কান্ট্রি গুলো, এটাও আমি দেখছি অনেকে এশিয়ান কান্ট্রি তো যাইতে চায় না, বাট এশিয়ান কান্ট্রির মধ্যে কোরিয়া বলো, জাপান বলো, চায়না বলো, এগুলো তো এখন বহুত ছেলে মেয়ে যাচ্ছে মাস্টার্স করতে। এবং আমি মনে করি লাইক হয়তো তারা বাইরের এনভায়রনমেন্টটা বেশি উপভোগ করতে চায়, অনেকে পরবর্তীতে বাইরে আসতে চায়, বাট লাইক অ্যাজ এডুকেশন তারা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ লাইক এডুকেশন তোমার প্রোভাইড করে। তাদের ক্ষেত্রেও ম্যাক্সিমাম দেখা যায় যে তাদের অনেক স্কলারশিপ অ্যাভেলেবল থাকে। এবং আমি যতটুকু দেখছি অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের ফ্যাকাল্টি বলো বা অন্যান্য ফ্যাকাল্টি বলো, হাইব্রোবির অনেক মানে প্রফেসর অ্যাকচুয়ালি তোমার এই কান্ট্রিগুলোতে তাদের মাস্টার্স বা পিএইচডি করে আসছে। সো তাদের অনেক রেফারেন্স আছে, এবং রেফারেন্সের মাধ্যমে পরবর্তীতে অনেক ছেলেপেলে কিন্তু এই কান্ট্রিগুলোতে গেছে। যেমন আমারই এক বন্ধু হাই প্রবিশে বর্তমানে যেমন জাপানে পিএইচডি করতেছে, থাকে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি রেফারেন্সের মাধ্যমেই চলে। সো এই জিনিসটা হয় এবং ভালো, এবং লাইক তোমাদেরকে জিনিসগুলো ক্যাশ আউট করতে হবে আর কি, যারা বর্তমানে কারেন্ট স্টুডেন্ট আসো, তোমাদের সাথে প্রফেসরদের কথা বলতে হবে যে তা তোমাদের গোলের সাথে তাদের গোল কোনো কিছু ভাবে অ্যালাইন করে কিনা, বা কোনো একটা ব্যবস্থা হয় কিনা এই জায়গাটাতে। এটা ডিপেন্ডস অন ইউর স্কিল, হাউ ইউ আর ওয়ার্কিং উইথ দ্য প্রফেসর, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড অলসো এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে চুজ করার ক্ষেত্রে কে কোনটা চুজ করবে। যেমন হচ্ছে লাইক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা মানুষ যখন পর্যন্ত লাইক দৃঢ় মাইন্ডের হবে না অ্যাকচুয়ালি, মানে যে আমি কি এটা করতেই হবে, ততক্ষণ পর্যন্ত সে করতে পারবে না। এর কারণটা হচ্ছে এটা, কারণ আমি আমার স্টুডেন্ট থাকা অবস্থায় লাইক আমি ইন্টারমিডিয়েট লাইফ থেকে জানতাম যে আমি অ্যাকচুয়ালি বাইরেই যাবো, আমি অ্যাকচুয়ালি বাইরে পড়ালেখা করতে যাবো, আমি বাইরে যাব। এখন সো এটা আমি জানতাম, সেটা মাথায় ছিল। এখন আমি যেটা দেখছি আমার ব্যক্তিগত লাইফে, যে আমার যে লাইফ সহপাঠীরা ছিল, দেখা যায় যে ফার্স্ট ইয়ার, জেনারেলি যারা এখন নতুন ফার্স্ট ইয়ারে ভাই তোমার ডিপার্টমেন্টে ৭০ জন ছাত্র, ৭০ জনই তোমার বন্ধু, বাস্তব কথা। সেকেন্ড ইয়ারে যাবা ৭০ জনের জায়গায় ১০ জনে চলে আসছে। থার্ড ইয়ারে যাবা ১০ জন থেকে ৫ জন চলে আসছে। কিন্তু এই ১০ জন থেকে ৫ জন ৭০ জন আসতে, আসতে যে জার্নিটা হয় কি, দেখা যায় যে ১ম এ সবাই এটা করতেছে, আমিও এটা করব। আর বাংলাদেশে একটা সরকারি চাকরিরও একটা ঝোঁক থাকে। সো আল্টিমেটলি দেখা যায় যে সবার সাথে চলতে যায়, ওই ফাইনালি ডিসিশনটা সে নিতে পারে না। সবার টেনশন, পরিবারের একটা প্যারা, নিজের একটা ইচ্ছা, সব মিলে একটা ক্লাশ করে আরকি। সো আমি দেখছি যে আমার আমাদের ডিপার্টমেন্টেরই অনেকেই ছিল এমন, যে তারা ভাবতেছিল যে অনেক, মানে বাংলাদেশে থাকবে, সরকারি চাকরি করবে, তারপরে ভাবলো টিচার হবে। ওরা অনেক হ্যান-ত্যান। পরে যখন আমি বাইরে চলে আসছি, তখন আমাকে বলতেছিল যে, "আচ্ছা আমি তো বাইরে যেতে চাচ্ছি, কি করব?" তো আমি জাস্ট জিনিসটা এইজন্য বললাম যে অনেকে মানুষের দেখে অ্যাকচুয়ালি যাদের ডিসিশন গুলো অ্যাকচুয়ালি সুইচ করে অ্যাকচুয়ালি, যে আমার আসলে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। বাট আমার ব্যক্তিগতভাবে মনে করি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আসছো, অ্যাকচুয়ালি আস্তে ধীরে এখন থেকেই তোমাদেরকে এই জিনিসগুলা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যে তুমি আল্টিমেটলি লং টার্ম এ কি করতে চাও। যে এমন না যে আমি, হ্যাঁ, সরকারি চাকরির যদি প্রিপারেশন নিতে চাও, দ্যাটস গুড, দ্যাটস অলসো গ্রেট আইডিয়া। বাট এখন থেকে আস্তে, আস্তে মেন্টালি আরকি তোমার নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। আস্তে ধীরে করো।
দেন পরবর্তীতে ফাইনাল ইয়ারে যে ডিসিশন নিলে ইটস রিয়েলি ডিফিকাল্ট। কারণ দেখা যায় যদি কেউ বাইরে যেতে চায়, আমাদের তো সম্ভবত ২ টা মাস্টার থিসিস হয় অ্যাকচুয়ালি। একটা 4-1 এ একটা 4-2 তে। সো তার ওগুলার জন্য তোমাকে এট লিস্ট 3rd ইয়ার থেকে মেন্টালি প্রিপেয়ার্ড নিতে হবে যে you need to be organized actually. So that's how it should be. So ওই জিনিসগুলোর প্রতি একটু নজর রাখা উচিত। এখন কান্ট্রি চয়েসের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, এটা ডিপেন্ড করে যে খালি বাইরে গেলেই তো হবে না, যে অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত, কোথায় গেলে ভালো হবে। যে জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে এখানেও কিছু কথা আছে, সেটা হচ্ছে যে ইউএসএ যে কান্ট্রি, ইউএসএ, কানাডা বলো বা অস্ট্রেলিয়া বলো, এই কান্ট্রি গুলাতে তুমি পড়ালেখার পরবর্তীতে যখন তোমার ক্যারিয়ার চিন্তা করবে, আমি যদি অনেস্টলি বলি, অনেক টাকা ভাই, অনেক টাকা। বাস্তব কথা এটাই যে অনেক টাকা। এখন অনেকের হচ্ছে মানে যেহেতু আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে ধরে নিলাম যে আমরা সবাই অ্যাকচুয়ালি মধ্যবিত্ত পরিবারের মানুষ, এবং আমাদের অনেকেরই পরিবারে অনেক রেসপন্সিবিলিটি আছে। ধরো কারো বাপ-মা বয়স হয়ে যাচ্ছে, ভাই-বোনের পড়ালেখা, অনেক রেসপন্সিবিলিটি অনেকের উপরেই কিন্তু আসে। আমরা বলি বা না বলি, থাকে। এখন বিষয়টা হচ্ছে আমি আমার পার্সপেক্টিভ থেকে যেটা চিন্তা করি আমি সেটাই বলতেছি, বাট বাকি তো তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা ভালো বলতে পারবা। সেটা হচ্ছে কারো যদি কোনো মানে পিছুটান না থাকে যে এমন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউরোপ ইজ দ্য বেস্ট প্লেস, ইউরোপ ইজ দ্য হেভেন। এটা আমি মনে করি। ইউরোপে কম্পারেটিভলি ওই দেশগুলোর তুলনায় টাকা কম, এটা বাস্তব কথা। বাট শান্তির যে পরিমাণটা, এটা অ্যাকচুয়ালি অনেক। এটা অ্যাকচুয়ালি তোমার মেজার করা যায় না। এটা বাস্তব কথা। আর এখন এখানে আরেকটা কথা, কারো যদি এমন থাকে যে রেসপন্সিবিলিটিস আছে, I also need to finish my studies, and uh, along with that I also need to get some money. So that's why like USA is the best option. সেখানে কোয়ালিটি পড়ালেখা আছে। পড়ালেখার পর তুমি লাইক একটা হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি পাবা, লাইফের সিকিউরিটি আছে, অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো ওটা বেটার অপশন। আর মিডল ইস্ট যে অপশনটা, এশিয়ান কান্ট্রি গুলো আছে, তুমি যাও, এক্সপ্লোর করো, পড়ালেখা করো, দেখো ভাল লাগে কিনা। যদি ভাল লাগে, দ্যাটস অলসো গ্রেট অপশন। যদি ভালো না লাগে, সেখান থেকে পড়ালেখা করে তুমি এই দুই সাইডে সুইচ করতে পারবা অ্যাকচুয়ালি। সো এটাও একটা অপশন আছে। সো এটাও মাথায় রাখতে হবে যে কার কোনটা প্রয়োজন আর কি, এটার উপরে ডিপেন্ড করে। এখন ফাইনালি আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু তুমি হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইগুলা দেশে এপ্লাই করতে গেলে অ্যাকচুয়ালি তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসর ম্যানেজ করা লাগে। এটা খুবই একটা হেক্টিক ব্যাপার আর কি। আর প্রফেসরকে তুমি মেইল দিবা, প্রফেসর তোমার মেইলের রিপ্লাই দিবে, এটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা খুব টাফ। টাফ বলতে তোমার আহ খুবই কম দেয়। কারণ কথা হচ্ছে যে তোমার মতো আরো এরকম ১০০ জন প্রফেসরকে মেইল দিচ্ছে। সো প্রফেসর হয়তো ২ টা সিট তার খালি আছে পিএইচডির জন্য। সো প্রফেসর যখন দেখবে অ্যাকচুয়ালি যে কার সাথে তার প্রোফাইলটা অ্যালাইন করছে, তাকেই অবশ্যই রিপ্লাই দিবে। সো যারা অ্যাকচুয়ালি আ ওই দিকে যাইতে চাও, ওই দেশগুলাতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে অ্যাকচুয়ালি লাইক সেকেন্ড ইয়ারের পর থেকে, এটলিস্ট থার্ড ইয়ার থেকে হালকা পাতলা রিসার্চের কাজে অ্যাকচুয়ালি যোগ দেওয়া উচিত। কারণ যখন একটা প্রফেসরকে জেনারেলি কনভিন্স করা প্রয়োজন, তখন অ্যাকচুয়ালি তোমার পাবলিকেশন থাকা প্রয়োজন। অ্যাকচুয়ালি পাবলিকেশন ছাড়া তোমার যে কি এবিলিটিস আছে, তোমার থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে জাস্ট যদি তোমার কোনো পাবলিকেশন না থাকে, প্রফেসর কেমনে বুঝবে যে তুমি আসলেই কাজটা করছো কি করোনি। সো দ্যাটস ওয়াই ওটা গুরুত্বপূর্ণ। আর যখন আমি ইউরোপের কথা চিন্তা করি, এখন এখানে কথা কি, পাবলিকেশন থাকা সব ক্ষেত্রেই ভালো। বাট ইউরোপের ক্ষেত্রে পাবলিকেশনটা খুব একটা ইমপ্যাক্ট ফেলে না। এটা বাস্তব কথা আর কি। কারণ এখানে অ্যাকচুয়ালি দেখি তুমি কি পড়ে আসছো, তার সাথে তোমার আ তোমার ট্রান্সক্রিপ্টে তো সব লেখাই থাকে যে তুমি কোন কোর্স করে আসছো। যেহেতু এখানে প্রফেসর তোমাকে কোনো ফান্ড দিবে না, সব ইউনিভার্সিটির ফান্ড। তো ইউনিভার্সিটি যেটা দেখবে, ইউনিভার্সিটির যে কোর্স ছিল, ওই কোর্সের সাথে তোমার কোর্সের কোনো মিল আছে কিনা। সো ওই জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে ওয়ার্কআউট করে। এখন আমি একটা অ্যাকচুয়ালি সামারি দিলাম কোন জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করে, কোনটা করলে ভালো হয়, কি কি সুবিধা আছে। এখন যাওয়ার জন্য অনেক পদ্ধতি আছে, কে কিভাবে যাইতে চাও। এখন আমি মনে করি যে আমার কথা শুনে হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সো এটা এখন একটা
কোশ্চেন অ্যান্সার সেশন করলে হয়তো সবার জন্য বেটার হয়। কারণ আমি যদি একা বলতে থাকি অ্যাকচুয়ালি, কারণ টপিক তো অনেক আছে, শেষ হবে না। সো আমি মনে করি যে এখন কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া কি করব, পাবলিকেশনটা কিভাবে করলে ভালো হয়, বা প্রফেসরদেরকে কি ধরনের মেইল করব, বা সিভি অথবা মোটিভেশনাল লেটার খুবই গুরুত্বপূর্ণ, বা তোমার টিচারের কাছ থেকে এলওআর লেটার অফ রিকমেন্ডেশন নেওয়া লাগে, এগুলোর ক্ষেত্রে কি করব, এই ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের। সো আমাকে প্রশ্ন করলে হয়তো আমি বেশি খুশি হবো আর কি, আমি নিজে থেকে বলার থেকে। কারণ আমার কন্টেন্ট অনেক বড় হয়ে যাবে তাহলে আর কি, অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে আর কি। দ্যাটস ইট। ধন্যবাদ ভাই। আহ, আসলে উচ্চশিক্ষায় বিদেশ যাওয়াটা একটা স্বপ্নের মতো আমাদের কাছে। তো আমার মনে হয় যে এই স্বপ্ন আমাদের আহ, আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়ররা এবং আমাদের যারা ডিপার্টমেন্টের মধ্যে আছেন তারা সবাই দেখে। তো এই স্বপ্ন যাত্রায় আমার মনে হয় যে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। তো আমাদের পার্টিসিপেন্টদেরকে আমি অনুরোধ করছি তারা হ্যান্ড রেজ করুক, অথবা একজন একজন করে আনমিউট করে তাদের প্রশ্নগুলো করতে থাকুক। এক্ষেত্রে আমাদের মেনটেন করতে সুবিধা হবে। ধন্যবাদ। আবিদ হাসান রাফি। আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। ইসি 21 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি এখন জি 3 তে পড়াশোনা করছি। তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাই, আহ, যখন আমরা স্কলারশিপ গুলো দেখি, পার্টিকুলারলি আমি যতগুলো দেখি যে এরকম বিভিন্ন ওয়েবসাইটে দিচ্ছে যে এখানে স্কলারশিপের অ্যাভেলেবিলিটি আছে, বা হচ্ছে প্রফেসররা স্টুডেন্ট খুঁজতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু একাডেমিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমার হচ্ছে একাডেমিক্যালি এমন কিছু ডকুমেন্ট দিতে হয় যেগুলো আমরা যদি পাস না করি, বা আমরা যদি আমাদের ফাইনাল এক্সামটা না দেই, তখন আমরা ওই জিনিসগুলো পাই না, এখান থেকে কালেক্ট করতে পারি না। তো সেক্ষেত্রেও দেখা যায় যে যদি ওইটাকেও অ্যাসাইড রাখি, তো আমি যদি কোনো প্রফেসরকে মেইল করি, বা তার যে রিকোয়ারমেন্ট, যে যে ডকুমেন্টস গুলো আমাকে তার কাছে পাঠাইতে হবে, অ্যাপার্ট ফ্রম আইএলটিএস জিআরই স্কোর, তো এই জিনিসগুলো দেখা যায় যে আমাদের পাস করার পরে আমরা ওই ডকুমেন্টস গুলোর অ্যাক্সেস পাই, দেন আমরা হচ্ছে ওই জিনিসগুলো সেন্ড করতে পারি। তো দেখা যায় যে এক্ষেত্রে আমরা তো পাস করলাম, আমাদের মানে এখানকার অফিসিয়ালি পড়াশোনার যে ইয়াটা থাকে, মেয়াদটা থাকে, সেটা শেষ হয়ে গেল। তো এরপরে যে ফাঁকা সময়টা হয়, এটা হচ্ছে স্টাডি গ্যাপের ভিতর পড়ে যায়। তো এই সময়টা তো অনেক প্রফেসরের কাছে একটু অড লাগতে পারে যে আমি স্টাডি গ্যাপের একজন স্টুডেন্ট, তখন আমার ক্ষেত্রে কি এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, বা এই সময় আমি যদি এখানে মাস্টার্স করার কোনো সুযোগ পাই কোনো একটা প্রতিষ্ঠানে, সেটা আমার জন্য করা উচিত হবে কিনা। এখন এখানে দুটা কথা আছে রাফি, সেটা হচ্ছে এক, তোর প্রশ্নটাকে আমি দুই ভাবে নেই। একটা হচ্ছে, এখন এটা কিন্তু সেশন জোটের কথা বললি, না এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি, লাইক তোর হচ্ছে হাজি জানাসে তোর ব্যাচেলর শেষ হয়ে যাওয়ার পর তুমি একটা অন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করবে, এই অ্যাপটার কথা বললি? জি ভাই, এটা হচ্ছে এমন যে আমি অ্যাপ্লিকেশন করতেছি, আমার অ্যাপ্লিকেশনটা প্রফেসরের কাছে যাচ্ছে, বা একসেপ্ট হওয়ার মাঝখানেও দেখা যায় যে অনেকটা গ্যাপ পড়ে যায়, 4 মাস 5 মাস এরকম এটসেট্রা একটা গ্যাপ পড়ে যায়। তো এই জিনিসটা তো আমার হচ্ছে স্টাডি গ্যাপের ভিতর এরকম কোনো না, ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি এটা খুব ফেলবে কিনা। একটা ম্যাটার করে বলে মনে হয় না, কারণ এটা এই জন্য আমি বললাম যে স্টাডি গ্যাপ অনেকেরই থাকে। কারণ আমি তো দেখছি, কারণ আমি যদি জার্মানির প্রেক্ষাপটে চিন্তা করি ভাই, আমি 7-8 বছরের স্টাডি গ্যাপ দেখছি। সো এইটা খুব একটা ম্যাটার করে বলে আমি মনে করি না। কারণ আর অনেক ক্ষেত্রে করে কি, যে এইটা ম্যাটার করে কখন, এটা চাকরির ক্ষেত্রে ম্যাটার করে, যেটা আমি এখন দেখি আর কি। কারণ যে আমি আমি মাস্টার্স অলরেডি শেষ করে ফেলছি আমার এখানে। সো এখন আমি যখন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তো আমি এটা দেখি যে তারা বলে যে করোনার সময়টাতে আমি কি করছি। কারণ করোনার সময় তো বাংলাদেশ প্রায় শাটডাউন ছিল ওই সময়টাতে, ওখানে কিছু করতে পারিনি। সো আমি একটা জিনিস বলতে পারবো, আমি তো রাফিকেও দেখছি সম্ভবত লিঙ্কডইনে সে অ্যাকচুয়ালি কোর্সেরা ইডিএক্স এর কোর্স করে। তো সার্টিফিকেট গুলা পরবর্তীতে কাজে লাগবে আর কি, তো এই সার্টিফিকেট গুলা দেখাইতে পারিস অ্যাকচুয়ালি। সো এটা কাইন্ড অফ বলতে পারি যে ওই পিরিয়ডে আমি এই এই কোর্স করছিলাম আমার লাইক সফট স্কিল ডেভেলপ করার জন্য। সো দ্যাটস এ গুড আইডিয়া, সেটা করা যেতে পারে। এবং আমিও তাই করছিলাম, আমিও বলছিলাম যে আমি ওই সময় তো বসেই ছিলাম, বসে বসে কিছু কোর্স করছিলাম। আমি আমার সিভিতে অ্যাকচুয়ালি সেগুলো অ্যাড করে দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি আমার এসওপি তেও বলছিলাম যে অ্যাকচুয়ালি লাইক আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই ডিড দিস। সো লাইক দ্যাটস এ গুড আইডিয়া, এইভাবে অ্যাকচুয়ালি ওই জিনিসটা কভার দেওয়া যায়। ইট ডিপেন্ডস যে যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে তারা জিনিসটা ধরবে কি ধরবে না, বাট মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপটা খুব একটা কাউন্ট করে না, ইফ ইউ আর লাইক ইফ ইউ রিয়েলি নো হোয়াট ইউ ওয়ান্ট। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল। বল।
যদি সময় থাকে আমাদের কাছে গ্রাজুয়েট করার পরে, দেখা যাচ্ছে যে 8 মাস 9 মাসের মতো একটা গ্যাপ আমরা পেয়ে যাচ্ছি, তো এই সময় কি অন্য বাংলাদেশেরই অন্য কোনো একটা রিনাউন্ড প্রতিষ্ঠানে আমরা যদি মাস্টার্স করার প্ল্যান করি, এটা কি ভালো আইডিয়া হবে কি? আহ, বাংলাদেশের জন্য মাস্টার্স করা, এখন এটা ডিপেন্ড করবে যে তোর গোলটা কি। এখন তোর গোল যদি হয়ে থাকে বাইরে যায় মাস্টার্স করা, দেন দরকার নেই। বাট যদি সরাসরি পিএইচডি করার ইচ্ছা থাকে তাহলে তোরা করতেও পারিস। এখন জেনারেলি ইউএস এর ক্ষেত্রে যেগুলা হয়, তাদের ইউএস এর ক্ষেত্রে মোস্টলি দেখা যায় যে তারা হচ্ছে ইন্টিগ্রেটেড মাস্টার্স এর সাথে পিএইচডি করে। অ্যাকচুয়ালি সম্ভবত প্রথম 1 বছরে তারা মাস্টার্স করায়, তারপরে পিএইচডি করায়। তো সেই ক্ষেত্রে এটা এফিশিয়েন্ট হতে পারে। বাট আমার আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাকচুয়ালি দেশে মাস্টার্স করার থেকে দেশে চাকরি করা ভালো। এখন অনেকে বলবে যে দেশে চাকরি করা খুব একটা এফিশিয়েন্ট না, বা অনেকে দেশের চাকরি পছন্দ না। বাট আমি বলি কি, কারণ চাকরির অভিজ্ঞতাটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। সেটা যেখানেই হোক, তুই ইন্টার্নশিপ কর, চাকরি কর, তোর এই ইন্টার্নশিপ থেকে যে নলেজটা হবে, সার্টিফিকেটটা হবে, দ্যাটস রিয়েলি ভ্যালুয়েবল। মানি ডাজন্ট ম্যাটার। লাইক ধর তোকে 10,000 টাকা দিয়ে একটা ইন্টার্নশিপ করাইলো ঢাকায়, 10,000 টাকা দিয়ে তো চলবে না, কথার কথা আমি একটা বলতেছি। বাট ওই সার্টিফিকেটটা এবং তোর যে নলেজটা থাকবে, এটা পরবর্তীতে যখন তুই চাকরির বাজারে যাবি অ্যাকচুয়ালি, দেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইভেন পিএইচডি তে গেলেও অ্যাকচুয়ালি ওটা তুই লিখতে পারবি যদি তুই হচ্ছে ইন্টার্ন না করে কোনো লাইক আমাদের ইউনিভার্সিটি তো, আমি জানি না অ্যাকচুয়ালি মাহবুব স্যারের একটা ক্লাব হয়েছে অথবা কিছু একটা হয়েছে হয়তো, উনি রিসার্চ নিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি এই ধরনের কাজও অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি নিজেকে এঙ্গেজ রাখা ভালো। লাইক আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি অ্যাকচুয়ালি যদি পিএইচডি করার ইচ্ছা না থাকে তাহলে হচ্ছে এইদিকে যাওয়ার, কিন্তু পিএইচডি করার ইচ্ছা থাকলে তাহলে রিসার্চ ফিল্ডে যাওয়াই ভালো মাস্টার্স করার থেকে। কারণ বাইরে গেলে দেখা যায় যে মাস্টার্স খুব একটা, ইউএস এর ক্ষেত্রে ওরাই মাস্টার্স করাবেই তোমাকে, তো দেশে অতিরিক্ত ভাবে পরিশ্রম করা খুব একটা প্রয়োজন হয় না। জি ভাই, বুঝতে পারছি, আবার ধন্যবাদ ভাই। একটা কথা আমি বলি, যেমন হচ্ছে ইউরোপের সব থেকে ইরাসমাস মুন্ডাস মেইনলি তো তো হচ্ছে মাস্টার্স এর স্কলারশিপ দেয়। বাট ইউরোপের ক্ষেত্রে সব থেকে যেটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ সেটাকে বলা হচ্ছে ডার্ট, ডার্ট স্কলারশিপ। এখন ডার্ট স্কলারশিপের যদি রিকোয়ারমেন্টস বা কন্ডিশন দেখিস, কন্ডিশন হচ্ছে তোকে পড়ালেখা শেষ করার পর 2 বছর চাকরি করতে হবে। 2 বছর চাকরি করলে হয়তো তুই ওটা লাইক ওই স্কলারশিপের জন্য এলিজেবল হবি। তো এটাও একটা আইডিয়া যে অ্যাকচুয়ালি স্কলারশিপের জন্য এই চাকরিটা গুরুত্বপূর্ণ যদি কারো ইউরোপে পিএইচডি করা সরাসরি ইচ্ছা হয় মাস্টার্স ছাড়া। তো এটা একটা আইডিয়া হইতে পারে। যেমন আমি আমার অনেক ফ্রেন্ড দেখি যারা মাস্টার্স ব্যাচেলর শেষ করার পরে এখন চাকরি করছে, তাদের প্ল্যানটা হচ্ছে যে ওরা হচ্ছে 2 বছর চাকরি করার পর তারা হচ্ছে ডার্ট স্কলারশিপে অ্যাপ্লাই করবে। সো এটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি তুই তোর ক্যারিয়ার গোলটা বা ক্যারিয়ার পাথটা কিভাবে অ্যাকচুয়ালি তৈরি করতে আছিস, তো তার উপর এটা ডিপেন্ড করবে আর কি। জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, এখানে ছোট্ট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি যে বললেন দেশে চাকরি করার, এটা কি সাবজেক্ট রিলেটেড নাকি যে কোনো চাকরি? না, সাবজেক্ট রিলেটেড, ফিল্ড রিলেটেড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এক এক করে সবার প্রশ্ন নেব, তো আমরা একটু প্যাশেন্স রাখি নিজেদের ভিতর। এরপরে আনমিউট করবেন প্রীতম মজুমদার। ভাই আমি প্রীতম মজুমদার, 21 হাজিতান। ভাই বলতেছিলাম যে আমরা যদি মাস্টার্সের জন্য বাইরে যদি আবেদন করতে চাই, তো সেক্ষেত্রে প্রফেসরকে আমি মেইল করছি। তো স্যার যদি মানে ওই মেইলে যদি রেসপন্স না করে, আমি কি পরবর্তী থেকে আবার কি ওই স্যারকেই মেইল যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা? না, প্রভাব পড়বে না। ফলো আপ একটা মেসেজ দেওয়াই যায়, যদি বলতে পারি যে আমি অমুক তারিখে একটা মেইল করছিলাম, আমি তোমার কাছ থেকে শুনতে আগ্রহী, অ্যাকচুয়ালি তুমি কি চাচ্ছ আর কি বর্তমানে। তো যদি ফলো আপ মেসেজ করা যায়, লাইক একটা সর্বোচ্চ দিতেই পারিস। ধর একটা মেসেজ করছিস, রিপ্লাই দেয়নি, ফলো আপে একটা মেসেজ দিতেই পারিস। বাট একাধিক দেওয়াটা অ্যাকচুয়ালি একটু অড দেখায় আর কি। ওটা মানে সে যদি ইন্টারেস্ট হয়, রিয়েলি ইন্টারেস্ট হয়, সে প্রথমবারেই দেখবে। আর অনেক ক্ষেত্রে হয় কি, প্রফেসরের কাছে অনেক মেইল যায়, তো সেই ক্ষেত্রে দু একটি স্কিপ হয়ে যেতেই পারে। সেই জন্য একটা ফলো আপ দিতে পারিস, বাট নট মোর দেন ওয়ান্স। জি ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আনমিউট করবেন নুরা আলম তাফিম। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে ইসি লেভেল 1 সেমিস্টার 1-এ।
ভাই এখন যে জার্মানির ভাই যে ভিসার যে একটা গ্যাপ আছে, যে অনেকদিন প্রায় 26 মাস তো পার হয়ে যাচ্ছে ভাই, আর ড্যাড স্কলারশিপের জন্য তো প্রায় 2 ইয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার হয় ভাই। এইটা কি করা যায় যে হয়তো ইউরোপের কোনো একটা কান্ট্রিতে ঢুকে ওখানে একটা সেমিস্টার শেষ করে মানে 6 মাস দেখে আমি কি জার্মানিতে ঢুকতে পারবো? এখন সবাই এটাই করতেছে অ্যাকচুয়ালি, বিট কস্টলি বাট এটাই করে অ্যাকচুয়ালি, এটা করা যায়। হ্যাঁ, খালি অ্যাকচুয়ালি 6 মাস না, এখন এটা হয় কি যে পড়ালেখার ক্ষেত্রে সেটা হয়, বাট লাইক যদি আমি বলি কথার কথা হচ্ছে, একটা ছেলে জার্মানিতে মাস্টার্স করতেছে, তা সে তার বউকে নিয়ে আসতে চায়, সে বিয়ে করছে। এবার সে কি করে এখন বর্তমান প্রেক্ষাপটে, সে দেখা যায় তার বউকে হচ্ছে অন্য একটা ইউরোপিয়ান কান্ট্রিতে নিয়ে আসে। তোর ধর আজকে ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকলো, তার পরের দিনই তোর বউ তোর কাছে চলে আসবে। কথার কথা, একটা হিসাব জি টেকনিক্যালি ভাই। বলতে, এটা স্টুডেন্টের ক্ষেত্রেও সেম। আমি জাস্ট রেফারেন্স দিয়ে বলছি কারণ আমার সামনে যেটা আছে আর কি। সো সে আসে থাকতে পারবে তোর সাথে, বাট 6 মাস, বাট এটা অ্যাকচুয়ালি কি টেম্পোরারিলি, মানে তাকে আবার ব্যাক যাইতেই হবে। কিন্তু যখন তার 6 মাস হয়ে যাবে, 6 মাস পর সে তার আবার অরিজিনাল কান্ট্রিতে যায়, ভিসা ইন্টারভিউ ফেস করে দেন এখানে ব্যাক করতে পারবে আর কি। এটাই নিয়ম। যে আমি দেখছি যে অনেকে ইটালিতে আসছে, এবার স্পেনে আসছে, অনেক ছেলেপেলে করে কি, ওরা আসার পর ওখানে দেখা যায় যে পুরো 6 মাস পার্ট টাইম অড জব করে মেলা টাকা টুকা কামাই করে ভিসা ইন্টারভিউ দিয়ে পরবর্তীতে জার্মানিতে মুভ করে। পরে ওই টাকাটাও সেভ হয়ে গেল, 6 মাস তো তার পড়ালেখা করেনি, কারণ তারা জানে যে তারা এখানে থাকবে না। সো পরবর্তীতে চলে আসলো আর কি। সো এটাও একটা ভালো আইডিয়া আর কি, করা যেতে পারে। এখন অনেকে এটাই করে আর কি, এবং আমি এটাই রেফার করি, যদি ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হয়ে যাবে এটা করাই ভালো। আর যদি তোমার মনে হয় যে অ্যাকচুয়ালি যে না বিষয়টা তেমন না, তাহলে সময় নাও। তুমি ওই 2 বছরের যদি তোমার অপেক্ষা করতে না হয়, 2 বছরে তুমি চাকরির অভিজ্ঞতাটা করো, ওই খুবই কাজে লাগে। এবার চাকরির অভিজ্ঞতা যে কি কাজে লাগে আমি আগে জানলে আমি দেশে চাকরি করে আসতাম, আমি করে নিয়ে গেলে পারতে যাইনি। তো এটা আমার মিস গেছে, বাট খুব গুরুত্বপূর্ণ। ভাই ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এরপরে আনমিউট করবেন শাহরিয়ার হাসান। আসসালামু আলাইকুম ভাই, আমি শাহরিয়ার হাসান ফ্রম C21 ব্যাচ। তো ভাই আমার প্রশ্নটা আগের জনের মতোই ছিল, বাট আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমি জার্মানিতে যাই সেক্ষেত্রে 2 বছরের তো ওয়েটিং পিরিয়ড আছে। তো আমি এই ওয়েটিং পিরিয়ডে না যাই যদি স্কলারশিপের জন্য আবেদন করি, ধরেন স্কলারশিপের জন্য ওয়েটিং পিরিয়ড সম্ভবত 1 মাস কি 2 মাস, তো সেটা করে বেটার হবে নাকি ওয়েটিং পিরিয়ডের কথা ভাবে 2 বছর আগে অ্যাপ্লাই করাটা বেটার হবে, মানে কোনটা আর কি প্রেফারেবল জিনিস? এখন ডিপেন্ড করে তুই কোন স্কলারশিপে আসতে যাচ্ছিস। আমার তো ভাই মানে সেরকম কোনো আইডিয়া নাই স্কলারশিপ নিয়ে, তো সেটাই জেনারিক হচ্ছে ভাবে কোনটা বেটার হয়? স্কলারশিপ বলতে মেইনলি সবাই ডার্ডেই আসে। এখন ডার্ড তো পড়ালেখা শেষ হয়ে যাওয়ার 2 বছর পরে, ওটা লেন্দি প্রসেস। সো ওখানে অ্যাকচুয়ালি ঝামেলা না করে আগে থেকে নেওয়াই ভালো। আর এটা এখন সেটাই করে, যেমন আমিও তো অনেক আগেই নিয়ে রাখছিলাম। আমার সময় ছিল 14 মাস, এখন হয়ে গেছে 26 মাস। সেটা আস্তে আস্তে বাড়বেই। এর কারণ আছে, একটা কারণটা হচ্ছে আমি বলি, মানুষ ভাবে যে করোনার জন্য এই জিনিসটা হয়েছে, বাট আসলে সেটা বিষয়টা তেমন না। কারণ কথাটা হচ্ছে কি যে মানুষের আমার স্বভাব আছে একটা, যে আমাদের হাতে যখন অ্যাকচুয়ালি টাকা আসে, সো আমাদের নিয়ত চেঞ্জ হয়ে যায়, বাস্তব কথা। জেনারেলি দেখা যায় কি যে আমরা যারা হচ্ছে লাইক আজ জানে সেই, এখন যারা ধর তোদেরই কথা ধরে নিলাম, তোরা ধর একটা টিউশন করাইস, কথার কথা পড়ালেখার পাশাপাশি একটা টিউশন করাইস। এবং একটা টিউশনে আমি জানি না এখন কিরকম পাওয়া যায় ভাই, আমি ধরে নিলাম যে এখন 5,000 টাকা পাওয়া যায় আর কি। কথার কথা, একটা ছেলে সপ্তাহে 3 দিন বা 4 দিন 1 ঘন্টা করে প্রতিদিন পড়ায়, সে 5,000 টাকা কামাই করে। So এটা কিন্তু তার চলে, ভালো মতো চলে, এটা দ্যাটস এ গুড থিং, সবকিছু ঠিকঠাক আছে। বাট লাইক ওই ছেলেটা যার মাসিক ইনকামটা এরকম ছিল, এই পরিমাণ সময় দিলে সে এই পরিমাণ টাকা কামাই করতো। ধর সে হচ্ছে সপ্তাহে 2টা প্রাইভেট পড়াইতো, 6 ঘন্টা 10,000 টাকা পাইতো। সো ওই ছেলেটাই যখন ওই 10 ঘন্টা বাইরে দিয়ে এইখানে দিয়ে ও যখন 1 লাখ টাকা কামাই করে, পার্ট টাইম জব করে, সো এটা না অনেক লাইক অনেক ইফেক্ট করে একটা হিউম্যান ব্রেনে। সো আমি ব্যক্তিগতভাবে দেখছি যে যখন জার্মানির কথা বলি, জার্মানিতে মাস্টার্স করার জন্য সমাজের 10 বছর, বা 2 বছরের কোর্স মানুষ 10 বছর কি করবে। সো ব্যক্তিগতভাবে ছেলেপেলে করে কি, ছেলেপেলে আসে, পড়ালেখা শুরু করে, পার্ট টাইম জব শুরু করে, পার্ট টাইম জবের ভাই টাকা আসতে থাকে ভালো, তো দেখে এইভাবে 7-8 বছর থাকে, প্রায় 1 কোটি টাকা সেভ করে নেয়, ঢাকায় যায় বা বাড়িতে যায় একটা ফ্ল্যাট কিনে নেয়, আর একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে দেয়, বসে বসে সারা জীবন খায়। এটা হচ্ছে ভাই বাঙালিদের প্ল্যান থাকে, এটা আমি একদম বাস্তব কথা বলতেছি। এবং
জার্মান সরকার জিনিসটা বুঝতে পারতেছে এখন, যে বাঙালিরা আসে পার্ট টাইম জব করে, টাকা টুকা কামাই করে চলে যায়, পড়ালেখা করে না। এখন কথাটা হচ্ছে জার্মান সরকার যে তোমাকে ফ্রি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে? জার্মান সরকার তোমাকে ফ্রি পড়াচ্ছে কারণ তুমি পড়ালেখা শেষ করে জার্মান গভর্নমেন্টকে সার্ভিস করবো একজন স্কিল্ড লোক হিসাবে, আইটি কোম্পানি বলো বা যে কোনো কোম্পানিতে বলো, বাট তুমি এই কাজ করে চলে যাচ্ছ। সো এতে কি তুমি ফ্রি ফ্রি পড়তেছো, দেশে চলে যাচ্ছ, জার্মান সরকারে কিন্তু তোমার লাভ হচ্ছে না। সো এই জন্য অ্যাকচুয়ালি এই 26 মাসের এখন পিরিয়ডটা চলতেছে। আর মানুষ আগের কথা বলতেছে যে এমবিসিতে ভিড়, লোকজন, আসলে তারা ভিসা দিতে যাচ্ছে না। আমি হচ্ছে মেইন কারণটা বললাম। সো ওইভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা উচিত যে পিরিয়ড দেখে লাভ নেই, স্কলারশিপও বিট ডিফিকাল্ট পাওয়া। কারণ ইরাসমাস এখন যদি কেউ ডার্ট স্কলারশিপ পাইতে চায়, ডার্ট স্কলারশিপের জন্য খুব ভালো রেজাল্ট লাগে। এখন যার ধর 3.7, 3.75, 3.65 এই ধরনের রেজাল্ট আছে, বা অলমোস্ট 3.5 এর উপরে, তারা ট্রাই করতে পারে উইথ পাবলিকেশন এবং 2 বছরের চাকরির অভিজ্ঞতা, তাহলে ডার্টটা পাওয়া যাইতে পারে। ডার্ট খুবই একটা ভালো স্কলারশিপ, সো দ্যাটস এ গুড থিং। আদারওয়াইজ স্কলারশিপ ইরাসমাস মুন্ডাসে তো অ্যাকচুয়ালি তেমন আলাদা আলাদা কান্ট্রি, ইরাসমাস মুন্ডাসে 4টা সেমিস্টার 4টা কান্ট্রি, এটাও অনেক ভালো, বাট মানুষ অ্যাপ্লাই করতে পারে। আমি মনে করি যে যাদের হচ্ছে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, সো আলাদা আলাদা কান্ট্রি সো করতে পারে, এটা কোনো সমস্যা নেই। বাট পরবর্তীতে যে সেটেলমেন্টের চিন্তা থাকে, পরবর্তীতে আমি অনেকেই দেখছি যে 3 সেমিস্টার ইরাসমাসে করার পর ওরা ইরাসমাস বাদ দিয়ে কোনো একটা কান্ট্রিতে স্পেসিফিক্যালি ফিক্সড হয়ে যায়, কারণ তাদের লং টার্ম চিন্তা থাকে যে আমাকে এই দেশে থাকতে হবে, এই দেশে সেটেল হইতে হবে। সো ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর একটা কথা 26 মাস, এখানে আরেকটা জিনিস কি, আমি জানি না তোমরা মাহেরকে চিনো নাকি। মাহের হচ্ছে আমার এক ব্যাচ জুনিয়র, হচ্ছে ইসি, আমি তো 15 ও 16 ব্যাচ আর কি। তো 16 ব্যাচের আর কি, এবং ওর সময় ওয়েটিং পিরিয়ডটা বাড়ে গেছিল। বাট ছেলেটা একটা জিনিস অনেক ভালো করছে, আমার খুবই ভালো লাগে, আমার পাশের শহরেই থাকে। ও হচ্ছে জার্মানিতে আসার আগে ওর হচ্ছে B1 কমপ্লিট করে আসছিল ল্যাঙ্গুয়েজ। সো এটা ওকে অনেক লাইক হেল্প করছে আর কি, এখনো ওকে হেল্প করতেছে আর কি। ওর পড়ালেখা এখনো কন্টিনিউ, পড়ালেখা শেষ হওয়ার সময় আছে, বাট ছেলেটা খুব ভালো করতেছে আর কি এখন। সো এই ওয়েটিং পিরিয়ডের পরে অনেকে ল্যাঙ্গুয়েজটা বাড়াইতে পারে যদি তার প্ল্যান জার্মানি থাকে, তাছাড়া দরকার নেই অ্যাকচুয়ালি। নাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা অ্যাকচুয়ালি একটু বিট পেইনফুল, এটাই বলতে পারি আর কি। সো ওয়েটিং পিরিয়ডটা ভালোভাবে কাজে লাগানোই উচিত। ভাই এখান থেকে আমার আরেকটা প্রশ্ন আসছে মাথায়, যে আপনার ল্যাঙ্গুয়েজের কথাটা, মানে ল্যাঙ্গুয়েজ যদি আমি জার্মানি ফিক্স করি, সেক্ষেত্রে জার্মানির সাথে সাথে আর কোন ভার্সিটি, মানে কোন কোন দেশের জন্য আর কি চিন্তা মাথায় রাখা যেতে পারে, আর প্রিপারেশনটা সেরকম মানে কতদিন আগে থেকে নেওয়া দরকার? ভাই আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার। ভাই আমি যদি ধরেন জার্মানি টার্গেট করি, সেক্ষেত্রে জার্মানির পাশাপাশি অ্যালাইন করে, মানে জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে অ্যালাইন করে আর কোন কোন দেশ আছে সেটা কথা মাথায় জার্মান রাখতে পারি। ল্যাঙ্গুয়েজের সাথে অ্যালাইন করে হচ্ছে জার্মানি করে, অস্ট্রিয়া করে, সুইজারল্যান্ড করে। এই তিনটার প্রায়র ল্যাঙ্গুয়েজ হচ্ছে তো জার্মান। আবার কিছু কিছু রিজন ভিত্তিতে, যেমন ফ্রান্সের কিছু কিছু রিজনে জার্মান চলে, বাট এটা সব না। বাট হচ্ছে যেমন হচ্ছে অস্ট্রিয়া আর জার্মানি হচ্ছে এই দুটো এমন কান্ট্রি যে দুটোতে ফুললি জার্মান চলে। আর সুইজারল্যান্ডের হচ্ছে 3টা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না 4টা, ইংলিশ বোধহয় ওদের পড়ে না, জার্মান, ফ্রেঞ্চ আর সুইচ, 3টা ল্যাঙ্গুয়েজ, তো জার্মান পড়ে। সো কম্পারেটলি 3টা কান্ট্রি অ্যাকচুয়ালি চলে, বাট আর কি ওই জার্মান ল্যাঙ্গুয়েজেই পড়ে। এখন এটাও আর কি একটা কোশ্চেন, যেমন আমার 3 বছর হলো জার্মানিতে আসার, আমি ভাই জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, কারণ লাইক আমার কিছু আলাদা, আমার নিজস্ব প্ল্যান আছে, আমি ওই জন্য শিখি নাই আর কি। বাট ইট ডিপেন্ডস, লাইক তোমার যদি কোনো গোল থাকে যে আমি জার্মানিতেই থাকবো, জার্মানিতে সেটেল হবো, সো আমি মনে করি যে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজটা এখন থেকে আস্তে ধীরে শেখা উচিত। তুমি ভাই আইএলটিএস দিলে দাও, না দিলে নাই দাও, কোনো দরকার নেই, কিন্তু তোমার জার্মান ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জার্মানিতে একটা কথা আছে যে একটা মানুষ যদি হচ্ছে স্কিলফুল না হয়, বা সে যদি ল্যাঙ্গুয়েজ জানে, তাকে উঠাই দিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এমনই। বাট আমি মনে করি থাকার জন্য জার্মান খুবই ভালো। আচ্ছা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। এরপরে আনমিউট করবেন শারমিন জাহান। আসসালামু আলাইকুম ভাই, আমি রূপা ইসি 21 ব্যাচ থেকে বলছি। তো ভাই আমি যখন হচ্ছে জার্মান নিয়ে রিসার্চ শুরু করি, তো তখনই হচ্ছে ড্যাড স্কলারশিপ সম্পর্কে জানতে পারি, যেটা ফুল ফান্ড দেয়। তো ভাই ওখানে তো দেওয়াই আছে যে 2 ইয়ার্স ওয়ার্কস এক্সপিরিয়েন্স লাগবে। তো ভাই এটা তো আসলে আমাদের ইসি থেকে বের হয়ে ওই ফিল্ডে জব পাওয়াটা তো মানে কোয়াইট ইম্পসিবল। তো ভাই এটার কোনো অল্টারনেট ওয়ে আছে কি আমাদের? এখন এখানে অল্টারনেট বলতে
ফিল্ড রিলেটেড বলতে কি যে না না না, এখন এখানে তোমাকে দেখতে হবে যে তুমি ডার্ট স্কলারশিপে যখন অ্যাপ্লাই করবা, এখন মানুষের চিন্তা ভাবনা এমন কি, ডার্ট তো জেনারেলি পিএইচডির জন্য অ্যাপ্লাই করে মেইনলি। এখন যেমন হচ্ছে আমরা এখন মাস্টার্স করতেছি, কথার কথা ব্যাচেলর, তোমরা এখন ব্যাচেলর করতেছো, তো ব্যাচেলরের ক্ষেত্রে হয় কি, ব্যাচেলর তোমাদের ডিপার্টমেন্ট ঠিক আছে, কি ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। বাট কেউ যখন পিএইচডি করে, পিএইচডি কিন্তু কোনো টাইটেল থাকে না, একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো সেকশনে কাজ করে। যেমন পিএইচডির ক্ষেত্রে গেলে কিন্তু কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল কম্বাইন হয়ে যায়, ওদের ডিপার্টমেন্টের নাম হয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সো ওই হিসাবে কোনো স্পেসিফিক ফিল্ড কাজ করে না। এখন ধরো তুমি হচ্ছে তুমি ইসিতে পাস করলা, পাস করার পরে তোমাদের যে কোনো একটা আইটি রিলেটেড কোম্পানিতে তুমি জব করলা, বাট এখন এখানে তোমাকে এই জিনিসটা রাখতে হবে, তুমি যে পিএইচডিটাতে অ্যাপ্লাই করবা ওই এক্সপিরিয়েন্সটা, যে এক্সপিরিয়েন্সটা তুমি ইন্টার্নশিপ থেকে নিয়েছো, ওটা ওই পিএইচডির সাথে অ্যালাইন করে কিনা। এখন তুমি যদি হচ্ছে ইসি থেকে পাস করার পর ধরো তুমি গ্রাফিক্স ডিজাইনিং করো, ফ্রন্ট এন্ডের কাজ করো, ব্যাক এন্ডের কাজ করো, অথবা নেটওয়ার্কিং রিলেটেড কাজ করো, অথবা তুমি হচ্ছে এলটি হ্যাঁ, নিয়ে আমি কাজ করো। বেসিক্যালি মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, তো এটা কি ইফেক্টিভ হবে আমার জন্য? আরে মেশিন লার্নিং এর ভাই পিএইচডি এর এখন অভাব নেই, অনেক পিএইচডি রে ভাই মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে। মাস্টার্স এর জন্য আমি মেইনলি মাস্টার্স এর জন্যই জানতে চাচ্ছিলাম। এখন জার্মানিতে মাস্টার্স এর জন্য মেশিন লার্নিং মেশিন লার্নিং এর স্পেসিফিক তো কোনো তোমার লাইক এখন মাস্টার্স এর জন্য আবেদন করলো তোমার মানে মেশিন লার্নিং যে তুমি করতেছো, দ্যাটস এ গুড থিং। মেশিন লার্নিং এ তুমি বিভিন্ন হচ্ছে গিটহাব দিয়ে প্রজেক্ট বানাও, প্রজেক্টের তোমার লিংক গুলো তুমি হচ্ছে আস্তে ধীরে তোমার হচ্ছে সিভিতে রাখো। তুমি যখন অ্যাপ্লাই করবে কোনো কাজে, সেক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাট তুমি যখন মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবে, তুমি তো এমন না যে মেশিন লার্নিং রিলেটেড তোমার কোনো মাস্টার্স স্পেসিফিকলি তুলে দিবে। হয়তো মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয়, মাস্টার্স এর ক্ষেত্রে যেমন হচ্ছে হাজিরা আছে তোমাদের ফিক্সড ক্রেডিট, তোমাদের কোর্স ফিক্সড। কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে হয় যে তোমার ধরো 100টা কোর্স আছে, 100টা কোর্সের মধ্যে তোমাকে হচ্ছে 15টা কোর্স করতে হবে। এখন তুমি যেটা করতে পারো সর্বোচ্চ মাস্টার্স এর ক্ষেত্রে, ওই 15টা কোর্সের ক্ষেত্রে মেশিন লার্নিং রিলেটেড ধরো 2টা কোর্স থাকবে, ওই 2টা কোর্স তুমি চুজ করতে পারো। এবং দেন পরবর্তীতে যখন তুমি পিএইচডি তে অ্যাপ্লাই করবা, তুমি তখন তোমার এসওপি তে লিখতে পারো যে আমি মেশিন লার্নিং এর প্রতি ইন্টারেস্টেড ছিলাম, এই জন্য হচ্ছে আমি মেশিন লার্নিং এর এই কোর্সগুলো মাস্টার্সে থাকাকালীন করছি। তুমি সর্বোচ্চ এটাতে করতে পারো। কারণ জার্মানিতে তোমার যখন হচ্ছে তুমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবা, তুমি কোন কোর্স করছো আর কোন কোর্স কোন এরকম একটা মানে সরি মানে হচ্ছে ওই ফান্ডিং এর যে বিষয়টা অ্যাকচুয়ালি এটা তোমার ব্যাকগ্রাউন্ডের উপর খুব একটা ডিপেন্ড করে না, কারণ এটা সেন্ট্রালি ফান্ডিং হয় আর কি মাস্টার্স এর ক্ষেত্রে। জি ভাই, বুঝতে পারছি। তাহলে ভাই এটার কোনো তাহলে অল্টারনেট নাই, আমাকে হচ্ছে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতেই হবে? হ্যাঁ, ডাডের ক্ষেত্রে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতেই লাগবে। বাট হ্যাঁ, ডাডের ক্ষেত্রে এর কোনো অল্টারনেটিভ হবে না। আর বাট ভাই ডাডের কোনো অল্টারনেট আছে কি যেটাতে আমি ফুল ফান্ড পাবো এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সও ইনস্ট্যান্ট লাগবে না? ইরাসমাস। আচ্ছা, ঠিক আছে ভাই। বাট এটা না, আমি না মানুষকে নিরুৎসাহিত করি না ইরাসমাসের জন্য। ইরাসমাস অ্যাকচুয়ালি অনেক ভালো, বাট অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফিজিক্যালি এটা অনেক হ্যাসেল হয়ে যায়। কারণ লাইক মানে একটা জায়গায় থাকাকালীন, কারণ মানে একটা জায়গায় ধরো আমি একটা জায়গায় আসি, এই জায়গায় আমি লাগেজ গুলা নিয়ে টানা টানি, তুমি ধরো রান্না করবা, রান্নার জন্য একটা হাঁড়ি পাতিল কিনলা, আবার ওই 4-5 মাস পর ওগুলা কারো কাছে বেঁচে দিলা, আবার গেলা আরেকটা জায়গায় কিনলা। সো তুমি একটা জায়গায় অ্যাডজাস্ট হইতে, একটা জায়গায় পরিবেশ এখন হচ্ছে জেনারেলি তোমার ইরাসমাস এর গুলা হয় কি, ধরো জার্মানিতে হইলো একটা, ফ্রান্সে হইলো একটা, পর্তুগালে হইলো একটা, সবগুলোর এনভায়রনমেন্ট আলাদা। পর্তুগাল কাইন্ড অফ কিছুটা নাতিশীতোষ্ণ হয়ে থাকে, কিন্তু তোমার হচ্ছে জার্মানি ক্ষেত্রে জার্মানি মোটামুটি হচ্ছে তোমার কাইন্ডলি উইন্টার বেস্ট কান্ট্রি। সো ওই ওয়েদারে দেখা যায় যে ওই অ্যাডজাস্ট হইতে একটু ডিফিকাল্ট হইতে পারে। বাট আমি মনে করি ইরাসমাস খুবই একটা ভালো অপশন। মোটামুটি আহামরি যে রেজাল্ট লাগে ইরাসমাসের জন্য এমনও না, কারণ ইরাসমাস তো জেনারেলি মাস্টার্স প্রোভাইড করে, ওদেরও তোমার হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেয় 1400 ইউরোর মতো। 1400 ইউরো দিয়ে একটা মানুষ খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে অ্যাকচুয়ালি। জেনারেলি আমি যে এখন থাকি জার্মানিতে, আমার মোটামুটি 700-750 ইউরো হইলে তোমার হয়ে যায়। তো 1400 ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি। সো মানে ঘোরাঘুরি বলো, পড়ালেখা বলো, তোমার সবই ওর মধ্যে দিয়ে হয়ে যাবে। বাট একটু হ্যাসেল হয়ে যাবে, বাট হইতে পারে। কারণ পরবর্তীতে দেখা যায় যে অনেক কোর্সে আবার তোমার জেনারেলি কি বলে ইন্টার্ন অ্যাড থাকে আর কি। আমি জানি না তোমরা চিনো কিনা, বাট
নাচিনারি কথা, তোমার হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা ছেলে আছে দিনাজপুরে, আমাদের বেশি বাসা দিনাজপুরে। দিনাজপুরের আমার এক জুনিয়র ছেলে অ্যাকচুয়ালি শাহরিয়ার নাম, ও ইরাসমাসে আসছে এখন, ও ইরাসমাসেই আছে। ও যে কোর্সে ভর্তি হয়েছে ওটা সম্ভবত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে, ওটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ডেই একটু, তোমাদের কারো ব্যাকগ্রাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আছে কিনা ঠিক আমি জানি না। আমাদের সময় এই কোর্স অবশ্য নিশা ম্যাম নিত। সো কোর্সটা অনেক ভালো ছিল অ্যাকচুয়ালি। যাদের হচ্ছে ওই ফিল্ডের আইডিয়া আছে ওরা হচ্ছে এই ইরাসমাসের কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারে, খুবই ভালো একটা কোর্স এটা। এখন তোমার মেশিন লার্নিং এর জন্য আপু যে ইরাসমাসের কোন কোর্স আছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি ওই হিসাবে ঘাটাঘাটি করি নাই। বাট অবশ্যই থাকবে কিছু একটা, বাট ডাডের অল্টারনেটিভ ইরাসমাস, এবং ইরাসমাস অ্যাকচুয়ালি অনেক ভালো, এটা ট্রাই করতে পারো আর কি, এতটুকুই বলতে পারি আর কি আপাতত। জি ভাই, ধন্যবাদ। এরপরে আনমিউট করবেন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ভাই, আমি আব্দুর রাজ্জাক, সিএসসি 21 আর কি। আর আমি নর্মালি ওয়েতে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টাতে একটু ঝামেলা আছে, মানে আমার ব্যাংক স্টেটমেন্ট ওইরকমভাবে নাই বা ব্যাংকিং ফান্ড নাই। তো আমার জন্য কোন ডেস্কটা মানে ভালো হবে, ইউজফুল হবে? এমনিতে আমি ইন্টার্ন করতেছি একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। তো এখন আমার জন্য নর্মালি হইতে, আর আমার গোলটা ওরকমই আছে যে হয় সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই লাইনে মুভ করব। তো আমার জন্য কোন দেশগুলো একটু ভালো হবে, যেহেতু আমার ব্যাংকিং স্টেটমেন্ট ওরকমভাবে আমি দেখাতে পারতেছি না লিগেলি, হচ্ছে একটু ফাইন্যান্সিয়ালও সমস্যা আছে। আর ফুল ফিতে আবেদন করতে আমার জন্য সিজিপিএ কত লাগতে পারে, আর কি কি রিকোয়ারমেন্টস লাগতে পারে, এগুলো যদি একটু বলতেন। এখন এখানে কথাটা আছে যে এখন আমি যদি লাইক একদমই ব্যাংক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি দেখায় কেন, যে কারণ কথাটা হচ্ছে ধরো কেউ স্কলারশিপে আসতেছে না, এখন তোমার ধরো এদিকে ডেনমার্ক, জার্মানি বা এই নরওয়ে কান্ট্রিগুলোতে আসতেছে। এখন তুমি ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশি, আমরা হোয়াইট স্কিনও না, আমরা ব্রাউন স্কিন। সো আমরা যে আসবো, ব্রাউন স্কিনদের একটা অ্যাকচুয়ালি আলাদা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকেই সব জায়গায়। সো আমরা যে আসবো, আমরা যে পড়ালেখা করব, আমরা পড়ালেখার পাশাপাশি আমরা যে খরচ চালাবো, আমাদের থাকা খাওয়া হ্যান ত্যান যা আছে, এই খরচগুলো যে চালাবো, আমরা যে কোনো 2 নাম্বার কাজ করব না, এর নিশ্চয়তা কি? এর নিশ্চয়তা হিসেবে অ্যাকচুয়ালি তারা ব্যাংক স্টেটমেন্টটা চায়। সো ব্যাংক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি সব জায়গায় দেখানোই লাগে, যদি না তোমার স্কলারশিপ থাকে। সো এটাই বলতে পারি যে অ্যাকচুয়ালি তোমার যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে দেখানোর মতো, দেন অ্যাকচুয়ালি তোমার স্কলারশিপ আসাটাই বেটার। স্কলারশিপের ক্ষেত্রে আমি বলবো যে ইদার দাদ অথবা ইরাসমাস। যদি তুই মনে করো যে তুমি পড়ালেখার পাশাপাশি সরাসরি তার সাথে সাথে চলে আসবা, দেন আমি মনে করি ইরাসমাস ভালো, তা তোমার এখানে একটু গ্যাপ হবে না। গ্যাপ তো এমনিতেও না, বা যদি মনে করো তুমি সময় নিতে চাও তাহলে তুমি হচ্ছে 2 বছর চাকরি করে ডাডে আসতে পারো। এই দুটা হচ্ছে স্কলারশিপ বর্তমানে ইউরোপের জন্য ভালো। এখন আরেকটা জিনিস আমি বলতে পারি, তুমি যেহেতু বললে যে তুমি একটা সফটওয়্যার কোম্পানিতে ইন্টার্ন করতেছো, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি স্কিপ করে গেছি, যেটা অনেকে করতে চায় বা অনেকে চায় না, সেটা হচ্ছে অনেকে সরাসরি ভাই জব নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি এর কারণটা কি, আরেকটা ছেলের কথা বলি, সেটা হচ্ছে ছেলেটা, আচ্ছা এর আগে যে আপুটার একটা কথা বললো, ওই আপুটাকে আমি মেনশন করে একটা কথা বলি, ও এমএল নিয়ে কাজ করতেছে। তো তোমার হচ্ছে ইসি 17 ট্রিপলি 17 এর আমার এক জুনিয়র আছে, তারও বাড়ি দিনাজপুরে। সবুজ কেউ চিনো কিনা ঠিক বলতে পারবো না। সবুজ হচ্ছে ও ইলেকট্রিক্যালের, বাট ও হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতো অ্যাকচুয়ালি আগে থেকেই, মানে পড়ালেখা করতো, ওর এই সম্পর্কে নলেজ ভালো ছিল। সো সে আমাকে একবার নক দিছিল যে অ্যাকচুয়ালি ও একটা জার্মান ফ্রিল্যান্সিং করতো আর কি, এক জার্মান কোম্পানির আন্ডারে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতো আর কি। তো সে আমাকে বলছিল যে ভাই আমি তো জার্মানি যাইতে যাচ্ছি, হ্যাঁ তো কি করব। তো পরবর্তীতে আমি শুনছিলাম, তো ওকে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি মানুষের আলটিমেটলি গোল কি থাকে, গোল তো থাকে অ্যাকচুয়ালি আসবে একটা দেশে, থাকবে, চাকরি করবে, সিটিজেন নিবে, এমনই থাকে ইন জেনারেল মানুষের আর কি। তো পরে আমাকে বললাম যে দেখ তুই তো অলরেডি ওখানে করতেছিস, তোর পরিচিত আছে, তুই মাস্টার্সের জন্য না আসে তুই ওকে বল যে তোকে চাকরিতে সরাসরি নিয়ে নিয়ে যায়, তুই সরাসরি চাকরিতে চলে আয়। এবং গত বছরের সম্ভবত
আমি দেশে গেছিলাম, দেশে যাওয়ার আগে আগে এখন তো অক্টোবরে কি নভেম্বরে ও সরাসরি বাংলাদেশ থেকেই যেই কোম্পানির আন্ডারে ফ্রিল্যান্সিং করতো সরাসরি চাকরি নিয়ে এসে চলে আসছে। সে হচ্ছে এখন এখানে এমএল নিয়ে কাজ করে, সম্ভবত এমএল এর ও সম্ভবত ভিডিও এডিটিং কি ভয়েস এডিটিং নিয়ে কাজ করে আর কি, দুটার মধ্যে একটা। আমি অ্যাকচুয়ালি এখন শিওর না আর কি। সো এটা একটা আলাদা অপশন আছে, শর্টকাট এফিশিয়েন্ট। ও বিয়ে করছে, বউ নিয়ে সরাসরি চলে আসছে, কোনো ওয়েটিং পিরিয়ড নাই, ঝামেলা নাই। সো এটা থার্ড অপশন আর কি। যদি পড়ালেখা করার ইচ্ছা না থাকে, একাডেমিক লাইফে যাওয়ার ইচ্ছা না থাকে, সরাসরি আস্তে ধীরে যখন তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করতেছো, তুমি অ্যাকচুয়ালি লিঙ্কডইনে যাও, লিঙ্কডইনে তুমি দেখো কে কে হচ্ছে অনলাইনে লোক খুঁজতেছে, হায়ার করতেছে, তুমি কাজ করো। কাজ করতে করতে তোমার কাজ যদি ওদের ভালো লাগে তা তোমাকে অটোমেটিকলি নিয়ে চলে আসবে। সো তোমাকে এত ঝামেলা, স্কলারশিপ, ফান্ডিং, হ্যান ত্যান ঝামেলায় যাওয়া লাগতেছে না। তারপরে তো তুমি শর্ট টাইমের মধ্যে চলে আসতে পারবা আর কি। তার মানে হচ্ছে রিমোটলি জবের যে বিষয়টা আমি দেখতে পারি। তুমি হচ্ছে রিমোটলি জবের বিষয়টা দেখো, এটা একটা বেটার। আর স্কলারশিপ তো আছেই, বাট যেহেতু তোমার ভালো অভিজ্ঞতা আছে, তুমি বললা যে তুমি একটা সফটওয়্যার কোম্পানিতে অলরেডি, তুমি কোন লেভেলে 3-1 3-2 বললা? জি আমি মানে লেভেল 3 সেমিস্টার 2 আর কি। হ্যাঁ, তো তোমার এখনো আরো এক বছর সময় আছে তো। তো যেহেতু জি 1 বছর সময় আছে, তুমি অলরেডি ইন্টার্নশিপ করতেছো, আরো 1 বছর করতে করতে তোমার তো আরো অভিজ্ঞতা হবে। সো ওই অভিজ্ঞতাটা তুমি কাজে লাগায় তুমি ইজিলি মুভ করতে পারো আর কি। কারণ জেনারেলি দেখা যায় কি 3-2 ছেলেপেলে কিন্তু খুব একটা ইন্টার্নশিপ করে না। আর কেউ করতেছে কিনা আমি জানি না, খুব রেয়ার কেসে দেখা যায় আর কি। করে, অনেকেই করে, বাট সেই হিসাবে দেখা যায় না। তো আমি ওইটাই বললাম যে যাদের অভিজ্ঞতা আছে একটু, তাদের সরাসরি চাকরি নিয়ে আসাটাই বেটার আর কি। তো এত ঝামেলার মধ্যে আর কি পড়তে হবে না সেক্ষেত্রে। জি ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আর যদি কারো প্রশ্ন থাকে তো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেন করতে পারি। তার আগে ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আমরা এতক্ষণ ধরে ইরাসমুস মুন্ডাস এবং ডাড নিয়ে আলোচনা করলাম। তো আমার জানার মতে ভাই এই দুইটা সরকারি স্কলারশিপ, এবং এই দুটা সরকারি স্কলারশিপ আসলে খুব প্রেস্টিজিয়াস এবং কম্পিটিটিভ আর কি। আমার একটা তথ্য দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ইরাসমুস মুন্ডাসে প্রায় 1500-1600 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে বিভিন্ন কান্ট্রি থেকে, এবং তার মধ্যে শুধু 15-16 জন প্রত্যেক সিজনে সিলেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যায় ভাই। তো এটা আমরা যদি না, ইরাসমাস তো অনেক নেই, বাংলাদেশ থেকে গতবার 50 জনের বেশি ইরাসমাস পাইছে আমি দেখছিলাম। ইনফরমেশনটা ভালোভাবে দেখিস। হইতে পারে পুরো পৃথিবী থেকে তো হচ্ছে 1500-1600 প্রতিবার নেয় আর কি, এই ধরনের কিছু একটা হয়। কিন্তু বাংলাদেশ থেকে আমি গত বছর কি তার আগের বছর 50 জনের বেশি পাইছে। কারণ এই তুই চিন্তা কর, আমি বলি তোর হচ্ছে 17 রায়হান আসছে, 16 একটা ছেলে আসছে, এবার 18 কি 19 একটা ছেলে আছে আমাদের, সিজনও আসছে তো এবার আমাদের ফ্যাকাল্টির, সেও ইরাসমাসে আসছে। সে এখন ব্যাচেলরে আসছে না মাস্টার্স আসছে সেটা আমি বলতে পারতেছি না, কারণ অনেকেই তো ড্রপ করে, বাট মাস্টার্সে আসছে সম্ভবত। বাট অনেক আসে, ইরাসমাস কোনো ব্যাপার না। বাট ইরাসমাসের জন্য অ্যাকচুয়ালি, বাট যখন কথাটা স্কলারশিপ আসবে তখন অ্যাকচুয়ালি রেজাল্টটা ফ্যাক্ট, মানে জেনারেলি তো মানে 3.6 ইজ এ সেফ জোন আই গেস ইরাসমাসের জন্য। জি ভাই, মেবি আই এম রং। ভাই এই সরকারি স্কলারশিপ গুলো ছাড়াও ভাই আর কোনো অল্টারনেটিভ আমাদের ওয়ে আছে কিনা স্কলারশিপ ক্র্যাক করার জন্য? এখন সরকারি স্কলারশিপ এই দুটো তো হচ্ছে মেইনলি স্কলারশিপ। এছাড়া হচ্ছে যেমন প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা স্কলারশিপ আছে। যেমন বললাম না, সুইডেনের আছে হচ্ছে এসআই স্কলারশিপ, সুইডিশ গভর্নমেন্টের স্কলারশিপ একটা। আবার ফিনল্যান্ডেরও ইন্ডিভিজুয়াল স্কলারশিপ আছে। যেমন আমি বললাম যে আমি তাম্পেরেতে 100% স্কলারশিপ পাইছিলাম, আর টুরকুতে পাইছিলাম 60%। সো ডিপেন্ড করে তুমি যখন অ্যাপ্লাই করবা, তোমার অ্যাপ্লাইয়ের প্রসিডিওরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু কিছু ইন্ডিভিজুয়াল স্কলারশিপ আছে। এখন আগে এটা ঠিক করা উচিত যে মানুষ অ্যাকচুয়ালি কোন কোন দেশে অ্যাপ্লাই করবে, মানুষ একটু ঘাটাঘাটি করতে হবে। বাট স্কলারশিপ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমি এখন যেটা দেখি, বা স্কলারশিপ অনেক এভেলেবল আছে, কিন্তু মানুষের যে নলেজটা বা স্কলারশিপের সম্পর্কে যে জ্ঞানটা, এটা সম্পর্কে একটু আইডিয়া কম থাকা, একটু তারা অ্যাপ্লাই করতে পারে না, এটা বাস্তব কথা। কিন্তু জার্মানির ক্ষেত্রে একটু সময় এখন বেশি লাগতেছে, এটা বাস্তব কথা। অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে কম্পারেটিভলি একটু কম লাগে, কারণ ভালো জিনিস পাইতে গেলে একটু সময় লাগে আর কি। এই যা। ধন্যবাদ ভাই। আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আর কারো কোশ্চেন থাকলে আমরা আনমিউট করতে পারি।
ভাই এতক্ষণ ধরে আমরা প্রশ্ন উত্তর সেশনের মধ্যে ছিলাম, কিন্তু আসলে ভাই আপনি কিভাবে জার্মানিতে একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে আপনার অবস্থান ভাই ক্র্যাক করলেন, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমি একটু শর্টকাট বলে আমি শেষ করবো তাড়াতাড়ি। সো এখন আরেকটা কথা বলে রাখি যে যখন হচ্ছে বাইরের জন্য অ্যাপ্লাই করা হয়, তো সেটা হচ্ছে এমনি ইউনিভার্সিটিতে হোক অথবা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা হোক, সেটা হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে এসওপি। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অথবা অনেকে মোটিভেশনাল লেটারও বলে থাকে আর কি। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কেন, কারণ কথাটা হচ্ছে যে একটা প্রফেসর বা একটা ইউনিভার্সিটি যখন তোমাকে জাজ করবে অ্যাকচুয়ালি, ওই জাজ করার সময় তোমার যদি 40% ভ্যালু তোমার মার্কসের উপর থাকে, অ্যাটলিস্ট 30% তোমার এসওপির উপর থাকবেই। সেটা একটা হিউজ পোর্শন। তারপরে ধরো 10% তোমার মোটিভেশনাল লেটারের উপর থাকবে, 10% তোমার এক্সট্রা কারিকুলারের উপর থাকবে, আর 10% আরো হাবিজাবি থাকবে আর কি। এখন মোটিভেশনাল লেটারটাকে তোমাকে এমনভাবে লিখতে হয় সবসময় যে ধরো তুমি একটা প্রফেসরকে যখন একটা মেইল করবা প্রফেসরকে, তখন তুমি তো আগে বললা যে তুমি ধরে ধরে না যে আমার নাম বিশাল, আমি বললাম যে আমি বিশাল, আমি হাইজান্সে পড়ছিলাম, আমি এই কাজ করছিলাম হাইজান্সে পড়া থাকাকালীন, তারপরে আমি মাস্টার্স করব, এখন মাস্টার্স করার জন্য আমার অনেক ইচ্ছা আছে। প্রফেসরের কয়েকটা পেপার পড়বা, বিখ্যাত পাবলিশ হওয়া যেগুলো পেপারগুলা, ওই পেপারগুলা পড়ে লাইক তুমি দেখবা যে অ্যাকচুয়ালি পেপারগুলোর মধ্যে কিছু ইউনিক আছে কিনা, বা তোমাদের কাজ তুমি যেই কাজ করছো বা তুমি থিসিস করছো অথবা ইন্টার্ন করছো বা যে কোনো রিসার্চ করছো, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে তোমারটা যাচ্ছে কি যাচ্ছে না। এখন যদি যায় তুই বলবা যে আমি তো আপনার পেপারটা পড়ছিলাম, ওই পেপারটা ভালো লাগছে, পড়ে এই জিনিসটা খুব ইউনিক লাগছে, আমাকে ভালো লাগছে, এবং আমি অ্যাকচুয়ালি এই ফিল্ডে কাজ করতে যাচ্ছি, তো আপনার সাথে দেখতেছি যে আমার কাজের কিছুটা অ্যালাইন আছে, সো আমি হচ্ছে আপনার আন্ডারে করতে যাচ্ছি আর কি, এই জন্যই অ্যাকচুয়ালি। এবং তারপরে তোমাকে বলতে হবে যে কেন ওই প্রফেসর, এটা হচ্ছে ওই কারণটা, কেন ওই প্রফেসর, কেন ওই ইউনিভার্সিটি, এগুলো একটা প্রশ্ন আছে যে ওই দেশ ভালো, ইউনিভার্সিটি ভালো, প্রফেসরের এগুলা এগুলা কাজ আছে, ওর আন্ডারে তুমি গাইডেন্স দিলে পরবর্তীতে তুমি একটা ভালো রেফারেন্স পাবা, ভালো কাজ করতে পারবা। তারপর তোমাকে বলতে হবে যে তুমি যে মাস্টার্সটা শেষ করতেছো বা পিএইচডিটা শেষ করতেছো, এটা শেষ করার পরে তোমার কেরিয়ার গোলটা কি, যে তুমি আরো পিএইচডি করতে যাচ্ছ, রিসার্চ যাইতে যাচ্ছ অথবা ইন্ডাস্ট্রি যাইতে যাচ্ছ। মানে মেইন কথা হচ্ছে এসওপি যে জিনিসগুলো ইন্টারনেটে অনেক পাওয়া যায়, তুমি ডাউনলোড করে যা দিয়ে দেওয়া, বিষয়টা তো এমন না। তুমি এইভাবে জিনিসগুলো উপস্থাপন করবা যাতে হচ্ছে প্রফেসর কনভিন্স হইতে পারে যে হ্যাঁ ছেলেটা আসলেই। আর তুমি যদি বলো যে আমি হাইজার্স থেকে পড়ছি, আমি আপনার সাথে কাজ করতে চাই, আমাকে আপনি আপনার এখানে নেন এবং তারপরে পিএইচডি করবো, হ্যান্ড করবো ত্যান করবো, প্রফেসর কনভিন্স হবে না। কারণ তুমি যখন বলবা যে আপনার এই পেপারটা আমি পড়ছি, কাজটা আমার ভালো লাগছে, আমিও এই রিলেটেড কাজ করতে আগ্রহী এবং আগ্রহ করে আসছি, তো প্রফেসরটা বুঝবে যে তুমি তার পেপার পড়ছো, তুমি তার কাজ সম্পর্কে জানো, তুমি তাকে সময় দিছো। সো তুমি যখন তাকে সময় দিছো, সেও সময় নিয়ে তোমাকে রিপ্লাই দিবে, দ্যাটস দ্য থিং। আর যখন হচ্ছে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তখন তুমি অ্যাকচুয়ালি একটু মানে একটু 19-20 করলেও পারো, যে বলতে পারো যে আপনার, যেটা আমি যখন জার্মানিতে আসার সময় বলছিলাম যে জার্মানিতে ফ্রি এডুকেশন, কালচারাল অনেক ভালো, হ্যান ত্যান। তারপর বলছে যে এই ইউনিভার্সিটি কেন, এই ইউনিভার্সিটি হচ্ছে যে আমার শহর, সমুদ্রের পাশে আমার শহর, তাই বলছি যে এনভায়রনমেন্টটা ভালো হবে আর হ্যান ত্যান। এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কনভিন্স করে তোমাকে চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি তুমি তোমার পক্ষ থেকে বেস্ট ফুট ফরওয়ার্ড আর কি, তুমি যতটুকু পারো আর কি। আর তার উপর তো তোমার যে টেকনিক্যাল স্কিল গুলো, যেমন আমি বললাম যে আমি হচ্ছে কিছু কোর্স করছিলাম, ওই কোর্স গুলো বলছিলাম যে ফ্রি টাইমে কোর্স গুলো করছিলাম। আমার তার মানে ওই কোর্স গুলো করার মানে কি, আমার ওই ফিল্ডে ওই রিলেটেড কাজে ইন্টারেস্ট আছে বলে তুমি অনলাইনে কোর্স করছো, যাতে মাংনা করতাম না। তো জিনিসগুলো হচ্ছে এইভাবেই তোমাকে ম্যাচ আপ করতে হবে আর কি, তোমার এসওপিটাতে তুলে ধরতে হবে। আর লেটার অফ রিকমেন্ডেশন গুরুত্বপূর্ণ, এটা তো আমাদের টিচাররা আছে অ্যাকচুয়ালি, তুমি তাদের সাথে যোগাযোগ করলেই লেটার অফ রিকমেন্ডেশনটা পাবা। এটা হচ্ছে একটু আইডিয়া দিলাম আর কি, জিনিসগুলো হচ্ছে কিভাবে অর্গানাইজ করতে হবে, কিভাবে লিখতে হবে অ্যাকচুয়ালি। সো বললাম। আর প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি কিভাবে গেছি, আমার কিভাবে গেছি বলতে হচ্ছে আমার যখন আমার এখনো মনে আছে, আমার হচ্ছে 19 ডিসেম্বরে পড়ালেখা শেষ হয়েছে, আমি মার্চে যাই আইএলটিএস পরীক্ষা দিছি, রেজাল্ট পাইছি, অ্যাপ্লাই করছি 20 জুন জুলাইয়ের দিকে হচ্ছে আমি অফার লেটার পাই গেছিলাম। কারণ আমি তো মানে আমি যেগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম আর কি মোটামুটি, সো মোটামুটি আমাকে কিলি ভালো লাগছিল এবং পরবর্তীতে আমি এখানেই আসবো। বাট তারপরেই মানে 20 তো মার্চ থেকে করোনা, সো আমি আগে অ্যাপয়েন্টমেন্ট নেইনি। সো অফার লেটার পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিছি, ওখানে তোমার 14 মাস লাগছে, তারপর হচ্ছে আমি 21 নভেম্বরে জার্মানিতে আসছি আর কি। সো আমার খুব একটা ঝামেলা হয় নাই, খালি ওই পিরিয়ডটাই ঝামেলা ছিল। যেমন আমার সময় আইএলটিএস স্কোরটা লাগছিল হচ্ছে তোমার 6.5 লাগতো ওই সময়। এসওপি তো আমি বললামই কিভাবে লিখতে লাগে,
লেটার অফ রিকমেন্ডেশন তুমি টিচারের কাছ থেকে নিবা। এখন মেইনলি হয় কি, এটা অ্যাকচুয়ালি আবার ডিপেন্ড করে যে লেটার অফ রিকমেন্ডেশনটা প্রফেসরের কাছ থেকে নেওয়া বেটার, কারণ লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর মানে অ্যাটলিস্ট ধরো তুমি দুটো যদি তুমি দুইটা লেটার অফ রিকমেন্ডেশন নাও, অ্যাটলিস্ট যদি তোমার একটা যাতে তোমার প্রফেসরের কাছ থেকে থাকে আর কি, বা দুইটা হলে তো ভালো। আর মেইনলি হচ্ছে তোমরা যারা থিসিস করবা অ্যাকচুয়ালি তোমাদের সুপারভাইজার, কো সুপারভাইজার দুইটা নিলেই হয়ে যায়, খুব একটা লাগে না আর কি। তো আমার সময় যখন আমার সুপারভাইজার ছিল সুমন্ত স্যার, আমি সুমন্ত স্যার নিয়েছিলাম, মাহবুব স্যারের কাছ থেকে নিয়েছিলাম, আবার রিসেন্টলি আমি আবু বক্কর স্যারের কাছ থেকেও নিছি। সো এগুলো মানে চাইলে তুমি নিতে পারো আর কি, যার যার কাছ থেকে তোমার নিলে সুবিধা হয় আর কি। সো তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো, বাট সব ডকুমেন্টস গুলো কালেক্ট করে। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে নজর রাখতে হবে যে হচ্ছে কোন দেশের অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কখন। যেমন ফিনল্যান্ড বলো, সুইডেন বলো, নরওয়ে বলো, এগুলোর কিন্তু বছরে একটাই তোমার অ্যাপ্লিকেশন পিরিয়ড, যেটা হচ্ছে তোমার সম্ভবত নভেম্বরের দিকে হয় আর কি, নভেম্বরে ক্লোজ হয় কি নভেম্বরে শুরু হয়, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে। আর জার্মানিতে দুইটা, একটা হচ্ছে অক্টোবর, একটা হচ্ছে এপ্রিল। সো ঠিক করে নাও কই কই অ্যাপ্লাই করবা, কোন কোন দেশে অ্যাপ্লাই করবা, ওই হিসাবে তোমাকে এই জিনিসগুলো অর্গানাইজ করতে হবে, দেখতে হবে। সো এটাই আর কি, এর থেকে তো আর কিছু বলার নাই, এখন যদি প্রশ্ন না আসে সামনে থেকে আর কি। আমার যথেষ্ট আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি বলার আর কি চেষ্টা করছি আর কি, নলেজ দেওয়ার আর কি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন ভাই, এই জন্য ভাই আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমাদের ভাই ইসি ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি ভাই এরকম সেমিনার আয়োজন করার ভাই। ভাই আশা করবো পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হলে ভাই সেক্ষেত্রে আপনার যথেষ্ট ভাই সাহায্য পাবো, এই আশা ব্যক্তই করছি। সমস্যা নাই, তোমাদের সাথে কথা হবে। এখন লিঙ্কডইন আছে, বা প্রয়োজনে আমাকে নক দিতে পারো। মোটামুটি ফ্রি থাকলে আমি অ্যাকচুয়ালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা ভাই, বলো ভাই। আচ্ছা আরেকটা এখানে বিষয় বলি। আমাদের 19 ব্যাচ, আমাদের হচ্ছে 23 সালের দিকে শেষ হওয়ার কথা ছিল, না 22 সালের দিকে, কিন্তু শেষ হয়েছে 24 সালে। এটা কি কোনো প্রবলেম হবে? এটা কোনো প্রবলেম হবে না, কারণ আমারও তো 18 সালে শেষ হওয়ার কথা ছিল, আমার শেষ হচ্ছে ডিসেম্বরের 19-এ। তো এগুলা নিয়ে এত ঝামেলা নেওয়ার কিছু নেই, এগুলা ঝামেলা হয় না জেনারেলি অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, আমি আসলে ফিজিক্স সাবজেক্ট থেকে পড়ছি। তো আমি হচ্ছে আমার মোটামুটি এখন 24 সালে বের হয়েছি, তো 25 সাল তো হয়ে গেছে, 1 বছর একটা গ্যাপ পড়ে গেছে। এখন আমি কি কি স্কিল আসলে ডেভেলপ করতে পারি? আমি অলরেডি হচ্ছে যেমন মানে আপনার হচ্ছে ডেটা অ্যানালাইসিসের জন্য হচ্ছে পাইথন, তারপর হচ্ছে আপনার ম্যাটপ্লটলিব এইসব কোর্স করতেছি ডেটা ক্যাম্পে। তো অ্যাকচুয়ালি স্কিল বলতে কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সময় যেটা তোমার করা উচিত, তোমার একটা যে কোনো ইন্টার্নশিপ বা জবে ঢোকা উচিত। আর যেই হচ্ছে তোমার কোর্স গুলো তুমি কোর্সও বললা, এগুলো হচ্ছে তোমার যে 1 বছরের গ্যাপটা, এটা তো হচ্ছে কোর্স গুলো করার সময়টা দিয়ে তুমি কভার দিতে পারো আর কি। এটা একটা বেস্ট অপশন হিসেবে আমি মনে করি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওয়েল, আমরা আমাদের সেশনের বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটার সমাপ্তি ঘোষণা করব। আর মনে হয় ভাই কারোর প্রশ্ন নাই, আর যদি থাকে তারপরে পার্সোনালি নক দিস, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো না তাহলে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি ভাই আমাদের স্টাডি অ্যাব্রড সেশনের ভাই সমাপ্তি ঘোষণা করছি। ভাই আপনাকে ভাই ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, বাকি যারা আছেন তারা একটু হোল্ড করেন, আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, আমাদের আগামী 6 তারিখ থেকে একটা ওয়ার্কশপ আসতেছে। তো আমাদের এই ওয়ার্কশপটা সি এবং C++ এটার বেস করে এই ওয়ার্কশপটা হবে। তো আমরা যারা ভবিষ্যতে টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে আমাদের, বা
বর্তমান এআই আসার পর সবারই তো মনে করেন সব সাবজেক্ট সব ফিল্ডে একটু বেসিক নলেজ থাকা প্রয়োজন আছে। সো আপনাদের মধ্যে ভবিষ্যতে যারা অনেকদিন ধরে টেকনিক্যাল ফিল্ডে থাকতে চান তাদের জন্য এই সি প্লাস প্লাস ওয়ার্কশপটা একটা ভালো অপশন হতে পারে। আর আমাদের এই ওয়ার্কশপের উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে একটা আমাদের ইসি ক্লাবের উপর একটা উইং তৈরি হবে, সেই উইংয়ে আমরা লং টার্ম আপনাদের সাপোর্ট দিব। সো আমরা আশা রাখবো যাতে আপনারা এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেন। তো এটাই বলার ছিল। আচ্ছা তৌফিক। আচ্ছা আপনারা লিভ নিতে পারেন। হ্যালো শাহরিয়ার, হ্যাঁ তৌফিক, কিছু বলবি?